গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, আমরা কিন্তু গত কয়েকটা ক্লাস জুড়ে তোমাদের বইতে যে অষ্টম অধ্যায় রয়েছে কি না পশ্চিমবঙ্গ, সেখান থেকে কিন্তু আলোচনা শুরু করেছিলাম, তাই তো? এর আগে আমরা কোন কোন বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম তোমাদের মনে আছে? পশ্চিমবঙ্গের প্রাকৃতিক বিষয়গুলো অর্থাৎ পশ্চিমবঙ্গের অবস্থান আমরা জেনেছি। এছাড়া পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, পশ্চিমবঙ্গের জলবায়ু, পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ, পশ্চিমবঙ্গের নদ-নদী, এছাড়া পশ্চিমবঙ্গে যে কৃষিকাজ রয়েছে যেমন চা চাষ, ধান চাষ, পাট চাষ, এইগুলো সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি গত কয়েকটা ক্লাস জুড়ে। এবং এর ঠিক আগের ক্লাসটায় আমরা কিন্তু আলোচনা করেছি কি না শিল্প সম্পর্কে, পশ্চিমবঙ্গের শিল্প সম্পর্কে। সেখানে আমরা কেবলমাত্র লৌহ ইস্পাত যে শিল্প রয়েছে, সেই লৌহ ইস্পাত শিল্প সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা শিল্প সংক্রান্তই আরো একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা কিন্তু হলো পশ্চিমবঙ্গের পাট শিল্প। দেখো, তোমরা যখন কৃষিকাজ পড়েছিলে তখন জেনেছিলে যে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে কিন্তু সব থেকে বেশি পাট চাষ হয়। তাহলে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গেই কিন্তু সবথেকে বেশি যে উন্নত শিল্প সেটাও কিন্তু পাট শিল্পই হবে, তাই না? সেই পাট শিল্পের বর্তমান পশ্চিমবঙ্গে এত উন্নতির কারণ কি? বা পশ্চিমবঙ্গের বর্তমান পাট চাষের কি কি সমস্যা রয়েছে এবং সেগুলি কিভাবে সমাধান করা যায়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তার আগে গত ক্লাসে আমরা লৌহ ইস্পাত শিল্প পড়েছি, সেখান থেকে কয়েকটি প্রশ্নের তোমরা উত্তর দাও তো। আচ্ছা, কেউ আমাকে বলো যে আধুনিক সভ্যতাকে কি সভ্যতা বলা হয়? লৌহ সভ্যতা বা আধুনিক যুগকে লৌহ যুগ বলা হয়। আবার সকল শিল্পের যে মূল শিল্প, তাকে কি বলা হয়? ভেরি গুড, লৌহ ইস্পাত শিল্প। কেন বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে? কারণ অন্যান্য যে কোনো শিল্প শুরু করতে গেলে কিন্তু এই লোহার প্রয়োজন হয়। দেখবে, আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিসপত্র আমরা ব্যবহার করি, লোহার ব্যবহারও কিন্তু করে থাকি। এছাড়া ঘরবাড়ি নির্মাণ, কোনো প্রকল্প সেটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে প্রকল্প রূপায়ণ করা ইত্যাদি প্রাথমিক কার্যে কিন্তু লোহার প্রয়োজন হয়। তাই সকল শিল্পের মূল শিল্প বলা হয় কাকে বলতো? না, লৌহ ইস্পাত শিল্পকে। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে কিন্তু দুটি বৃহদায়তন লৌহ ইস্পাত কারখানা রয়েছে। তোমাদের নিশ্চয়ই সেই দুটি কি কি মনে আছে? কি কি বলতো? ভেরি গুড, একটা হলো দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বা ডিএসপি, তাই তো? অপরটি কি? ইস্কো, যেটাকে আমরা বার্নপুর কুল্টি বলি। দেখো, এই ইস্কো কিন্তু ভারতের একটি প্রাচীনতম কি না লৌহ ইস্পাত কেন্দ্র। স্বাধীনতার অনেক আগেই কিন্তু এই লৌহ ইস্পাত শিল্প কারখানাটি গড়ে উঠেছিল এবং স্বাধীনতার পর ডিএসপি অর্থাৎ দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, এই যে লৌহ ইস্পাত কারখানা, সেটা কিন্তু স্বাধীনতার পরে গড়ে উঠেছিল। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই দুটোই যে শিল্প, লৌহ ইস্পাত শিল্প কারখানা রয়েছে, সেই দুটোই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের বর্ধমান জেলাতে অবস্থান করছে। কোন নদীর তীরে বলতো এই দুটো শিল্প কারখানা গড়ে উঠেছে? ভেরি গুড, ঠিকই বলেছো একদম, যে দামোদর নদীর তীরে কিন্তু এই তোমার দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এবং বার্নপুর কুল্টি, এই দুটি কিন্তু গড়ে উঠেছে। এবারে তোমরা আমাকে বলো তো যে পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ কি? বলো, কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করো তোমরা। ভেরি গুড, এক হলো কাঁচামালের নৈকট্য, অর্থাৎ কাঁচামাল কিন্তু কাছাকাছি অঞ্চলে পাওয়া যায়। যে কোনো শিল্প প্রতিষ্ঠানের ভিত্তি হলো তার কাঁচামাল। কাঁচামাল আমাদের আশেপাশের রাজ্য উড়িষ্যা বা ঝাড়খণ্ড বা আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু দামোদর নদীর তীরে কিন্তু কয়লা পাওয়া যায়। তোমরা নাম শুনেছো নিশ্চয়ই, রানীগঞ্জ, ঝরিয়া, এগুলো কি কয়লা খনি। সেই কয়লা কিন্তু খুব সহজে এই ইস্পাত কেন্দ্রে পৌঁছে যায়। এছাড়া আর যে খনিজগুলো রয়েছে যেমন ম্যাঙ্গানিজ, ডলোমাইট, চুনাপাথর, এগুলোও কিন্তু লৌহ ইস্পাত শিল্প কারখানাতে প্রয়োজন হয়। এগুলোও কিন্তু খুব সহজে আমরা পেয়ে যাই আশেপাশের অঞ্চল থেকে। এছাড়া উন্নত পরিবহন ব্যবস্থা। দেখো,
উত্তর পূর্ব রেলপথ যেমন আমাদের পরিবহনে সাহায্য করে, ঠিক তেমনি 19 নম্বর যে জাতীয় সড়ক রয়েছে সেই সড়ক পথের মাধ্যমে কিন্তু কাঁচামাল খুব সহজেই এই শিল্প কারখানাগুলিতে নিয়ে আসা সম্ভব হয়। আর কি পয়েন্ট রয়েছে না, বন্দরের অবস্থা। ইস্পাত কারখানায় যে দ্রব্য উৎপাদিত হবে সেটা নিশ্চয়ই আহ, কাছাকাছি বাজারের চাহিদা মিটিয়ে বাইরে পাঠানো হবে বা বিদেশে রপ্তানি করা হবে বা ভারতের বিভিন্ন স্থানে পৌঁছে দিতে হবে। তার ফলে কিন্তু বন্দরের নৈকট্য প্রয়োজন। পশ্চিমবঙ্গের দুটি বিখ্যাত বন্দর রয়েছে, এক কলকাতা বন্দর আর দ্বিতীয় বন্দর কোনটি না হলদিয়া বন্দর। এই দুটি বন্দরের মাধ্যমে কিন্তু যে লৌহ ইস্পাত শিল্প উৎপাদিত দ্রব্য সেগুলো খুব সহজে জাতীয় সড়ক পথ বা রেলপথের মাধ্যমে বন্দরে নিয়ে এসে কিন্তু বিদেশে রপ্তানিও করা হয়। এছাড়া কি চাহিদা, পশ্চিমবঙ্গের দুটো কিন্তু মেগা সিটি রয়েছে, কলকাতা, আসানসোল। এই দুটো অঞ্চলে অসংখ্য মানুষের কিন্তু বসবাস, তাই চাহিদার কিন্তু কোনো ঘাটতি হয় না, ফলে উৎপাদিত দ্রব্য যথেষ্ট পরিমাণে উৎপাদিত করতে হয়। এছাড়া আর কি কারণ পশ্চিমবঙ্গে লৌহ ইস্পাত কারখানা গড়ে ওঠার পিছনে? জল। লৌহ ইস্পাত কারখানায় কিন্তু প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়। এই জলের চাহিদা মেটায় কে না, পার্শ্ববর্তী যে অঞ্চলের দামোদর নদী রয়েছে সেখান থেকে কিন্তু জলের সুবিধা পাওয়া যায়। এছাড়া বিদ্যুৎ, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের নিজস্ব কিন্তু বিদ্যুৎ তৈরির সরঞ্জাম রয়েছে। পাশাপাশি ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন যে জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে সেখান থেকেও কিন্তু বিদ্যুৎ সরবরাহ করা হয় এই শিল্প কারখানাগুলিতে। এছাড়া পাশাপাশি অঞ্চলে তোমাদের একটু আগেই বললাম যে অসংখ্য জনগণের বসবাস, ফলে সুলভ শ্রমিক কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর জন্যই পশ্চিমবঙ্গে কিন্তু লৌহ ইস্পাত শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবারে বর্তমানে এই যে লৌহ ইস্পাত শিল্প, এই লৌহ ইস্পাত শিল্পে কিন্তু নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কি সেই সমস্যা? দেখো, উন্নত মানের কোক কয়লা বা যেটা কোকিং কল বলা হয় সেই কোক কয়লা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে পাওয়া যায় না। দামোদর নদীর তীরে যে কোক কয়লা পাওয়া যায় সেই কয়লা কিন্তু অতটা উন্নত মানের নয়, ফলে যে কয়লা দিয়ে লৌহ ইস্পাত তৈরি হচ্ছে সেটা কিন্তু অতটা উন্নত মানের হচ্ছে না। দ্বিতীয়ত কি না, আধুনিকীকরণ ও সম্প্রসারণের জন্য যথেষ্ট মূলধনের অভাব বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আধুনিক প্রযুক্তিবিদ্যা, দক্ষ শ্রমিকের অভাবে এই যে শিল্পগুলি ধীরে ধীরে কি হচ্ছে না হারিয়ে যাচ্ছে। দেখো, একটা যন্ত্রপাতি যখন বহুদিন ধরে থাকে বা বহুদিন ধরে দ্রব্য উৎপাদন করে তার কিন্তু উৎপাদনের যে ক্ষমতা সেটা কিন্তু দিনের পর দিন কমে যায়, তাই না? তাহলে এই যে আধুনিকরণ, যন্ত্রপাতির আধুনিকীকরণ করতে হবে, না হলে কিন্তু সমস্যার সম্মুখীন হতেই হবে। আর কি সমস্যা রয়েছে? দেখো, অন্যান্য দেশে যেখানে বছরে একজন শ্রমিক যতটা লৌহ ইস্পাত উৎপাদন করে, আমাদের দেশের একজন শ্রমিক কিন্তু বছরে ততটা লৌহ ইস্পাত উৎপাদন করতে পারে না। অর্থাৎ অদক্ষ শ্রমিকের যোগান আমাদের বেশি, দক্ষ শ্রমিকের অভাব লক্ষ্য করা যায়। এছাড়া পরিবহনের সমস্যা, অভ্যন্তরীণ যে নতুন কারখানা গড়ে তুলতে জমি প্রয়োজন, সেই জমির সমস্যায় বর্তমানে কিন্তু নতুন করে আর লৌহ ইস্পাত কারখানা পশ্চিমবঙ্গে গড়ে উঠছে না। ঠিক আছে, এবারে সম্ভাবনা কি রয়েছে ভবিষ্যতে? নতুন পরিকল্পনায় ইস্পাত শিল্পের উন্নয়নে সরকার কিন্তু এখন বরাদ্দ বাড়াচ্ছে, কারণ চাহিদাটা তুঙ্গে, তাই বরাদ্দ কিন্তু সরকার বাড়াচ্ছে। বিদেশ থেকে নতুন যন্ত্রাংশ নিয়ে এসে উৎপাদনের যে আহ, কি বলবো, উৎপাদনের যে প্রক্রিয়া সেটাকে আরো সহজ সরল করা হচ্ছে এবং উৎপাদিত দ্রব্যের পরিমাণ কিন্তু বাড়ানো হচ্ছে। শ্রমিকদের উৎপাদন বৃদ্ধি এবং বর্তমানে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পরিবহনের উন্নয়ন ও শিল্প স্থাপনের আহ, বাড়িয়ে তুলতে মানুষের যে চাহিদা মেটানোর জন্য যে উৎপাদনের প্রয়োজন সেই উৎপাদনটা বাড়ানোর পক্ষ থেকে সরকার কি করছে না, এই কারখানাগুলোকে কিন্তু সাহায্য করছে। ঠিক আছে, তাহলে গত ক্লাসে আমরা ঠিক এই পর্যন্তই পড়েছিলাম, তাই তো নাকি? একদম। তাহলে আমরা গত ক্লাসে লৌহ ইস্পাত শিল্প সম্পূর্ণ করেছি। আজকে আমরা পড়বো পশ্চিমবঙ্গের পাট শিল্প। দেখো, পশ্চিমবঙ্গের পাট শিল্প
পাট ইংরেজি কি বলতো? জুট। জুট ইন্ডাস্ট্রিজ অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের পাট শিল্প একটি উন্নত ও প্রসিদ্ধ শিল্প। এটি পশ্চিমবঙ্গের বৃহত্তম শিল্প। তাহলে পশ্চিমবঙ্গের বৃহত্তম শিল্পের নাম কি? পাট শিল্প। কারণ কি? কারণ পশ্চিমবঙ্গ সমগ্র ভারতের মধ্যে সবথেকে বেশি কিন্তু পাট উৎপাদন হয় কোথায়? পশ্চিমবঙ্গে। তাই পাট শিল্পে কিন্তু উন্নত আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। পাটজাত শিল্প ও শিল্পজাত দ্রব্য উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে কিন্তু প্রথম স্থান অধিকার করে। পশ্চিমবঙ্গেই ভারতের ৭২টি পাটকলের মধ্যে ৫৮টি কিন্তু অবস্থিত। তাহলে সমগ্র ভারতবর্ষে যদি ৭২টি পাটকল থাকে তার মধ্যে ৫৮টিই রয়েছে আমাদের কোথায়? না, পশ্চিমবঙ্গ রাজ্যে। একক শিল্প হিসাবে পাট শিল্পে সবচেয়ে বেশি মানুষ কাজ করে। দেখো, পাট শিল্পে কিন্তু প্রচুর দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। পাট সেটাকে পচানো থেকে শুরু করে জলে কিন্তু পচাতে হয় পাটকে। তার ফলে সেই আঁশটা ছাড়িয়ে সেটা কলকারখানায় নিয়ে গিয়ে বিভিন্ন দ্রব্য কিন্তু তৈরি করতে হয়। ফলে প্রচুর মানুষ কিন্তু এই পাট শিল্পের প্রয়োজন হয়। তোমরা এটা মনে রাখবে যে ১৮৫৫ সালে হুগলির রিষারায় প্রথম পাটকল স্থাপনের মধ্যে দিয়ে এই রাজ্যে পাট শিল্পের জয়যাত্রা শুরু হয়। তাহলে ১৮৫৫ সালে হুগলির রিষারায় প্রথম পাটকল স্থাপন হয়। দেখো, এই পাটকল স্থাপনে কিন্তু ব্রিটিশদের সহযোগিতা অনস্বীকার্য। কারণ ব্রিটিশরা কিন্তু বিদেশ থেকে এই পাটজাত শিল্প বা পাট শিল্পকে উন্নত লাভের জন্য যন্ত্রপাতি নিয়ে এসছে, নিয়ে এসে কারখানা স্থাপন করেছে এবং নানা যে দ্রব্য সেগুলো উৎপন্ন করে বিদেশে আবার রপ্তানিও করেছে। তাই পশ্চিমবঙ্গের পাট শিল্পের ঐতিহাসিক যেটা দিক, সেই দিকটা কিন্তু হলো কি না, ইংরেজদের সহযোগিতায় পাট শিল্প কিন্তু প্রথম পশ্চিমবঙ্গে স্থাপিত হয় ১৮৫৫ সালে হুগলির রিষারাতে। মনে থাকবে? আচ্ছা, এবারে আমরা দেখব যে পশ্চিমবঙ্গে পাট শিল্পের অবস্থান কোথায়, কোন কোন স্থানে পাট শিল্প লক্ষ্য করা যায়। পাট শিল্পের অবস্থান ১৮৫৫ খ্রিস্টাব্দে হুগলির শ্রীরামপুরের নিকট রিষারায় পশ্চিমবঙ্গের তথা ভারতের প্রথম পাটকল গড়ে ওঠে। একটু আগে তোমরা জানলে এটা। হুগলি নদী, এটা কোন নদীর শাখা নদী বলতো? গঙ্গা নদীর একটি শাখা নদী হুগলি নদী এবং ভাগীরথী নদী, তাই তো? এই হুগলি নদীর তীরবর্তী অঞ্চলে দুই তীরে কিন্তু প্রচুর পাটকল স্থাপন করা হয়েছে ব্রিটিশ আমলে। এগুলির মধ্যে প্রধান কি কি? রিষারা, টিটাগড়, জগদ্দল, শিবপুর, বজবজ, ভদ্রেশ্বর, আগরপাড়া, শ্রীরামপুর, বাঁশবেড়িয়া, উলুবেড়িয়া, নৈহাটি, বালি, হালিশহর, তারপরে শ্যামনগর, ভাটপাড়া, বিড়লাপুর, কামারহাটি, বৈদ্যবাটি প্রভৃতি যে স্থান রয়েছে গঙ্গার দুই পাড়ে, সেই স্থানগুলোতে কিন্তু অসংখ্য পাটকল স্থাপন করা হয়েছিল। দেখো, এই যে হুগলি নদী, এই হুগলি নদীর উভয় তীরে শিবপুর, হাওড়া, এপারে তোমার রয়েছে আগরপাড়া, টিটাগড়, শ্যামনগর, আবার এপারে রয়েছে ভদ্রেশ্বর, বৈদ্যবাটি, শ্রীরামপুর। আর এই শ্রীরামপুরেই কিন্তু প্রথম যে পাটকল ভারতে স্থাপন করা হয়েছিল রিষারার কাছে। শ্রীরামপুর এর রিষারার কাছে ১৮৫৫ সালে প্রথম পাটকল স্থাপন করা হয়েছিল। তাহলে তোমরা বুঝতে পারলে যে পাটকল কিন্তু আমাদের এই কলকাতা শহরের পাশেই যে হুগলি নদী বয়ে গেছে, সেই নদীর দুই তীরে কিন্তু অসংখ্য পাটকল ব্রিটিশ দ্বারা গড়ে তোলা হয়েছিল। হুগলি শিল্পাঞ্চল পৃথিবীর বৃহত্তম পাট শিল্পাঞ্চল। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে পৃথিবীর বৃহত্তম পাট শিল্পাঞ্চল কোনটি? তাহলে তোমাদের উত্তর কি হবে? না, হুগলি শিল্পাঞ্চল হলো পৃথিবীর বৃহত্তম পাট শিল্পাঞ্চল। আচ্ছা স্টুডেন্ট, এবারে দেখো রয়েছে যে পাটের বহুমুখী ব্যবহার। দেখো, সারা পৃথিবী জুড়ে পাটজাত দ্রব্যের চাহিদা কিন্তু কমছে। তাই এর চাহিদা বাড়ানোর জন্য পাটের নতুন ব্যবহারের দিকে কিন্তু সরকার উদ্যোগী হয়েছে। সারা পৃথিবীব্যাপী পাটের যে চাহিদা সেটা কেন কমছে? কারণ পাটের কিন্তু বিকল্প যে দ্রব্যগুলি সেগুলো মার্কেটে চলে এসেছে। যেমন প্লাস্টিক, পলিথিন, এগুলো কি হয় না কোনো কিছু দ্রব্য বয়ে নিয়ে যেতে সাহায্য করে। ঠিক তেমনি পাটজাত যে দ্রব্য, পাট থেকে কি তৈরি হয়? ব্যাগ তৈরি হয়, বস্তা তৈরি হয়। এই জিনিসগুলোর চাহিদা কিন্তু মানুষের দিনের পর দিন কমছে।
কিন্তু অপরদিকে প্লাস্টিক পলিথিন পরিবেশের ব্যাপক ক্ষয়ক্ষতিও করে। ফলে মানুষের কিন্তু আস্তে আস্তে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। ফলে আহ, এই যে পাটের যে চাহিদাটা কমে গেছিল, সেই পাটের নতুন ব্যবহারের দিকে কিন্তু সরকার উদ্যোগী হচ্ছে। যেমন ধরো পাট ভিত্তিক পোশাক পরিচ্ছদ, পাট দ্বারা কিন্তু পোশাক পরিচ্ছদ তৈরি হয়, সেটার দিকে নজর দেওয়া হচ্ছে। জিন্স বা সাফারি এই ধরনের ড্রেস পত্র কিন্তু তৈরি করা হচ্ছে। 2 নম্বর কি না, অগ্নি প্রতিরোধক পাট, ব্রটিশ ক্লথ, অর্থাৎ যে কোনো দেখবে আগুন থেকে বাঁচতে এই ধরনের ব্রটিশ ক্লথ কিন্তু ব্যবহার করা হয়। এছাড়া আর কি তৈরি হয়, স্কুল ব্যাগ বর্তমানে তৈরি করা হচ্ছে, আসবাবপত্র তৈরি করা হচ্ছে। এছাড়া নানা কাজে পাটের ব্যবহার কিন্তু দ্রুত হারে বাড়ছে। তাই এই শিল্পের সম্ভাবনা কিন্তু ভবিষ্যতে খুবই উজ্জ্বল। তাহলে তোমরা কি জানলে যে পাটের বহুমুখী ব্যবহার বর্তমানে, পাটের কিন্তু যে আগে যে জিনিসগুলো তৈরি হতো যেমন বস্তা, সুতো, দড়ি, এর পরিবর্তে কিন্তু নতুন যে জিনিসপত্র সেগুলো কিন্তু তৈরি করতে সরকার উদ্যোগী হয়েছে। মনে থাকবে? আচ্ছা, এরপরে দেখো রয়েছে পশ্চিমবঙ্গে পাট শিল্প গড়ে ওঠা বা উন্নতির কারণ কি? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরীক্ষায় কিন্তু আসে 5 নম্বরের। তোমরা কিন্তু ভালো করে এটা শুনবে যে পশ্চিমবঙ্গের পাট শিল্প উন্নতির কারণ কি। হুগলি নদীর ডান তীরে উত্তরে ত্রিবেণী বাঁশবেড়িয়া থেকে দক্ষিণে উলুবেড়িয়া পর্যন্ত এবং হুগলি নদীর বাঁ তীরে হালিশহর থেকে দক্ষিণে বিড়লাপুর পর্যন্ত প্রায় 110 কিমি বিস্তৃত অঞ্চলেই পাট শিল্পের একদেশী ভবন ঘটেছে। তাহলে পশ্চিমবঙ্গের পাট শিল্পে ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান। এবং পৃথিবীর বৃহত্তম পাট শিল্পাঞ্চল সেটিও কিন্তু হলো কোথায় না পশ্চিমবঙ্গের এই হুগলি নদীর উভয় তীরে। এই হুগলি নদীর উভয় তীরে প্রায় 110 কিলোমিটার অঞ্চল জুড়েই কিন্তু এই পাট শিল্পের একদেশী ভবন ঘটেছে। তার কারণগুলো কি কি? তার কারণ 1 নম্বর দেখো কাঁচা পাট, 2 নম্বর কি পাট আনয়ন, 3 নম্বর বাজার, 4 নম্বর জল, 5 নম্বর বিদ্যুৎ, 6 সুলভ শ্রমিক, 7 রপ্তানি, 8 হচ্ছে কয়লার প্রাপ্তি এবং 9 নম্বর হচ্ছে পরিবহন ব্যবস্থা। এই যে বিষয়গুলো বা পয়েন্টগুলো তোমাদের সাথে আলোচনা করলাম, এইগুলো কিন্তু নিয়ে আমরা এবার বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? তাহলে হুগলি নদীর যে উভয় তীরে বৃহৎ অঞ্চল জুড়ে পাট শিল্পাঞ্চল গড়ে উঠেছে, তার কারণগুলো কি? 1, কাঁচা পাট, নিকটবর্তী সব জেলাগুলিতেই অত্যাধিক পাট উৎপন্ন হয় বলে সহজেই কাঁচামাল সংগ্রহ করা যায়। আর তোমাদের আগেই বলেছি যে কোনো শিল্প প্রতিষ্ঠানের প্রথম যে চাহিদাটা সেটা কি থাকে না কাঁচামাল। কাঁচামাল আসলেই তবেই তো আমি কারখানায় নতুন জিনিস তৈরি করব। তাহলে কাঁচামালের সহজলভ্যতা কিন্তু লক্ষ্য করা যায় কোথায় না হুগলি নদীর 2 তীরে যে কারখানাগুলো গড়ে উঠেছে তার আশেপাশে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পাট চাষ হয়। আর আমাদের পশ্চিমবঙ্গে পাট চাষের অনুকূল পরিবেশ তোমরা নিশ্চয়ই পড়ে এসেছো, তাই না? বৃষ্টিপাতের যেমন প্রয়োজন হয় তেমন উষ্ণতা প্রয়োজন হয় বা আর্দ্রতার প্রয়োজন হয়, সেই পরিবেশে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ পড়ে। ফলে এখানে পাট চাষটা খুব ভালো হয়। তাই সহজেই কাঁচামাল পাওয়ার সুবিধা কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গে। 2 নম্বর কি পাট আনয়ন, অসম ও বাংলাদেশ থেকে এখানে সহজেই জল ও স্থলপথে পাট নিয়ে আসার সুবিধা হয়। দেখো আমাদের ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ কিন্তু পাটে উৎপাদনে প্রথম, কিন্তু যদি পৃথিবীর মধ্যে বলা হয় তখন কিন্তু বাংলাদেশ প্রথম। ভারতের থেকেও বাংলাদেশ কিন্তু পাট শিল্প অনেকটা এগিয়ে রয়েছে। তার কারণ কি? সেখানে সব থেকে উন্নত মানের যে পাট, সেই উন্নত মানের পাট কিন্তু সেখানে পাওয়া যায়। বুঝতে পেরেছো? উন্নত মানের পাট কিন্তু কোথায় পাওয়া যায় না বাংলাদেশ। এবং এই বাংলাদেশ থেকে বা অসম থেকে খুব সহজেই জলপথের মাধ্যমে কিন্তু আমরা যে উৎকৃষ্ট মানের পাট সেটা পশ্চিমবঙ্গে নিয়ে আসতে পারি। ফলে পশ্চিমবঙ্গে এটাও একটা সুবিধা রয়েছে। 3 নম্বর বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব প্রভৃতি রাজ্য বা অন্তর্দেশীয় বাজারে আলু, চিনি, গম প্রভৃতি বস্তাবন্দি করতে পাটজাত চট, থলে, প্যাকেটের বাজার রয়েছে। তাই রাজ্যগুলিতে পাটজাত দ্রব্য সহজেই পাঠানো যায়। দেখো বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব এগুলোতে কি হয়? কৃষিকাজে কিন্তু এগুলো খুব উন্নত, তাই না? প্রচুর পরিমাণে ধান, গম কিন্তু এই অঞ্চলগুলোতে উৎপন্ন হয়। এছাড়া আলু, চিনি, এই আলু, চিনি, ধান, গম
আমরা কিসে করে নিয়ে যাই? না, পাটজাত যে বস্তা আছে সেই বস্তা নিয়ে যাই। অর্থাৎ এই পাটজাত বস্তা কিন্তু প্রচুর চাহিদা রয়েছে এই পার্শ্ববর্তী রাজ্যগুলিতে। ফলে বাজারের সুবিধা থাকার জন্য পশ্চিমবঙ্গে কিন্তু পাট শিল্প অনেকটাই উন্নত। তাই তো? দেখো এই যে ছবিতে দেখলে বুঝতে পারবে, এটা হচ্ছে কাঁচা পাট, জল থেকে সদ্য তুলে এনে ছাড়ানো হচ্ছে। আবার দেখো নিচে রয়েছে, দেখো বাজারের চাহিদার জন্য বস্তা তৈরি হচ্ছে এই পাট দিয়ে, যে বস্তাতে আলু থাকে, চিনি থাকে বা গম থাকে। তাহলে প্রথমে কাঁচামাল, দ্বিতীয় পাট আনয়ন বাইরে থেকে আনা হচ্ছে, এবং পার্শ্ববর্তী রাজ্যগুলির যে বাজার, তার জন্য পশ্চিমবঙ্গের পাট শিল্পের উন্নতি ঘটছে। আর কি রয়েছে পয়েন্ট? বিদ্যুৎ। দেখো পাট শিল্পের যে ভারী ভারী মেশিন পত্রগুলি চলাচল করে বা চালানো হয়, সেগুলো কিন্তু চালানোর জন্য প্রচুর বিদ্যুতের প্রয়োজন হয়। শিল্পের প্রয়োজনীয় বিদ্যুৎ ডিভিসির জলবিদ্যুৎ রয়েছে, অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে বিদ্যুৎ পাওয়ার সুবিধা। এছাড়া তাপবিদ্যুৎ ও সরকারি তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় রয়েছে? সাঁওতালডিহি, দুর্গাপুর, ব্যান্ডেল, বক্রেশ্বর, মেজিয়া প্রভৃতি অঞ্চলে কিন্তু সহজেই বিদ্যুৎ পাওয়ার সুবিধা রয়েছে। ফলে পশ্চিমবঙ্গ পাট শিল্প কিন্তু দিনের পর দিন উন্নত লাভ করছে। মনে থাকবে? আচ্ছা, এরপরে দেখো 5 নম্বর, সুলভ শ্রমিক। বাংলা, ঝাড়খণ্ড, বিহার ও উড়িষ্যা থেকে সহজেই প্রচুর শ্রমিক ও কলকাতা শিল্পাঞ্চল থেকে দক্ষ ও কারিগরি বিদ্যায় নিপুণ শ্রমিক এখানে পাট শিল্পের উন্নতিতে সাহায্য করেছে। দেখো আমাদের পশ্চিমবঙ্গের যে আশেপাশে রাজ্যগুলো, সেখান থেকে কিন্তু সহজেই প্রচুর সুলভ শ্রমিক কিন্তু এই পাট শিল্পের জন্য পাওয়া যায়। এছাড়া কলকাতা শিল্পাঞ্চলের কারিগরি বিদ্যা নিপুণ অর্থাৎ দক্ষ যে শ্রমিক, সেই দক্ষ শ্রমিকের কিন্তু অভাব হয় না, যার ফলে পশ্চিমবঙ্গে কিন্তু পাট শিল্পের উন্নতি লাভ দিনের পর দিন আরো ঘটছে। আচ্ছা, তাহলে বিদ্যুৎ এবং সুলভ শ্রমিক। তারপরে 6 নম্বর কি রয়েছে দেখো, রপ্তানি। ইউরোপ ও আমেরিকার দেশগুলিতে পাটজাত দ্রব্য রপ্তানির বিশেষ সুবিধা পাওয়া যায় কলকাতা বন্দরের মাধ্যমে। তাহলে রপ্তানি করা হয় বন্দরের মাধ্যমে। আর আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু দুটো বিখ্যাত বন্দর রয়েছে, একটি কলকাতা বন্দর, আর দ্বিতীয় হচ্ছে কিন্তু হুগলি বন্দর। সরি, হুগলি না, হলদিয়া বন্দর। এই দুটি বন্দরের মাধ্যমে যে পাটজাত দ্রব্য উৎপন্ন হয়, সেগুলো কিন্তু ইউরোপ মহাদেশ বা আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশে কিন্তু রপ্তানি করা হয় কলকাতা বন্দরের মাধ্যমে। তৃতীয় কি, কয়লা প্রাপ্তি। পাটকল চালানোর প্রয়োজনীয় কয়লা নিকটবর্তী রানীগঞ্জ থেকে পাওয়া যায়। পশ্চিমবঙ্গের আহ, পশ্চিম দিকে বর্ধমান অঞ্চলে যে রানীগঞ্জ কয়লা খনি রয়েছে, সেই কয়লা খনি থেকে পাটকল চালানোর জন্য যে যন্ত্রপাতি রয়েছে, সেগুলো চালানোর জন্য যে কয়লার প্রয়োজন, সেটি কিন্তু নিকটবর্তী এই রানীগঞ্জ কয়লা খনি থেকে পাওয়া যায়। এর ফলেও পশ্চিমবঙ্গের শিল্পোন্নতি ঘটেছে। জল। শিল্পের প্রয়োজনীয় জল সহজেই হুগলি নদী থেকে পাওয়া যায়। পাট চাষে কিন্তু প্রচুর জলের প্রয়োজন হয়। দেখো পাট চাষের সময় তো জলের প্রয়োজন হচ্ছেই, পাশাপাশি পাট গাছ যখন পরিপূর্ণ হচ্ছে, তারপরে সেই পাট গাছ কেটে কিন্তু জলে বহুদিন ফেলে রাখতে হয়। ফেলার ফলে কি হয়, না সেই গাছের ছালগুলোই কিন্তু হলো কাঁচা পাট। তাহলে জলে পচিয়ে রাখতে হবে, প্রচুর জলের প্রয়োজন। তাহলে সেই শিল্পের প্রয়োজনীয় জলের যোগান দেয় কে বলতো? পাশাপাশি কোন নদী রয়েছে? হুগলি নদী। আমরা পড়লাম না যে হুগলি নদীর উভয় দুই তীরে পাট শিল্প কেন্দ্রগুলি সব গড়ে উঠেছে। তাহলে এই পাট শিল্প যে আনার আগে এই হুগলি নদীর জলে কিন্তু পাটজাত দ্রব্যগুলোকে ফেলে ছাড়ানো হয়। দেখো ছবিতে রয়েছে, অনেক শ্রমিক কিন্তু এই পাট ছাড়ানোর কাজে ব্যস্ত, তাই না? তাহলে কি কি দাঁড়ালো? রপ্তানি, কয়লা প্রাপ্তি, আর নাম্বার 8 হচ্ছে কি, জল। আচ্ছা, এরপরে রয়েছে দেখো আর দুটি পয়েন্ট, পরিবহন আর বিনিয়োগ। অঞ্চলটি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব রেলপথ, 2 নম্বর ও 60 নম্বর সহ একাধিক জাতীয় ও রাজ্য সড়কের কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় কাঁচামাল, শ্রমিক সংগ্রহ ও বাজারে পাটজাত দ্রব্য সহজেই সরবরাহ করতে পারা যায়। যে কোনো শিল্প, আমি বলেছি তোমাদের আগে, শিল্প গড়ে তোলার ক্ষেত্রে কিন্তু পরিবহনের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। কারণ কাঁচামাল সেই শিল্প কেন্দ্রে নিয়ে আসা, সেখানে যে উৎপাদিত দ্রব্য, সেই দ্রব্যটিকে আবার বাইরে রপ্তানি করার জন্য কি উপযুক্ত সড়ক রাস্তা প্রয়োজন, এছাড়া রেলপথ প্রয়োজন। পশ্চিমবঙ্গের দক্ষিণ পূর্ব রেলপথ রয়েছে খুব উন্নত, তার মাধ্যমে কিন্তু এই পাটজাত দ্রব্য উৎপাদন করে সারা ভারতে ছড়িয়ে দিতে বা বাজারে ছড়িয়ে দেওয়া যাচ্ছে।
এছাড়া আর কি না, জাতীয় সড়ক এবং আন্তর্জাতিক জাতীয় সড়ক এবং রাজ্য সড়ক কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে, যার সাহায্যে কিন্তু খুব সহজেই এই পাটজাত দ্রব্যগুলোকে কিন্তু রপ্তানি করা যাচ্ছে। এরপরে কি রয়েছে দেখো, বিনিয়োগ। প্রথমে ইংরেজরা বর্তমানে বহু শিল্পপতি, অনাবাসী বাঙালি, অর্থলগ্নি সংস্থা এই শিল্পে মূলধন বিনিয়োগ করে বলে পাট চাষ কিন্তু উন্নত সহজ হয়েছে। অর্থাৎ তোমাদের প্রথমেই বলেছি যে পাট চাষ উন্নতিতে বা পাট শিল্প স্থাপনের ক্ষেত্রে ইংরেজদের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। তারাই কিন্তু প্রথমে আহ, অর্থ লগ্নি করেছিল এই পাট শিল্পে। এরপরে ধীরে ধীরে অবাঙালি বা যারা বাইরের স্টেটগুলিতে থাকে তারা লগ্নি করতে শুরু করলো। এছাড়া মূলধন বিনিয়োগ করছে কারা না, দেশীয় যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো। ফলে পাট শিল্প কিন্তু দিনের পর দিন আরো উন্নতি লাভ করতে পেরেছে। তাহলে এই যে পয়েন্টগুলো বললাম তোমাদের সাথে, এই পয়েন্টগুলো তোমরা শুধু কিন্তু মনে রাখবে যে পশ্চিমবঙ্গে পাট চাষের উন্নতির কারণগুলি কি কি। মনে থাকবে তাহলে? কাঁচা পাট, সহজলভ্যতা, আনয়ন, সুলভ শ্রমিক, পরিবহন, বিনিয়োগ, জলের সুবিধা, বিদ্যুতের সুবিধা, তাই না? এই পয়েন্টগুলো কিন্তু তোমরা সবাই মুখস্থ রাখবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে রয়েছে দেখো পশ্চিমবঙ্গের পাট শিল্পের বর্তমান সমস্যাগুলি কি। পাট শিল্প কিন্তু নানাবিধ সমস্যার সম্মুখীন বর্তমানে হচ্ছে। পাটজাত দ্রব্য যেমন পলিথিন, আহ, বিকল্প দ্রব্য যেমন পলিথিন, প্লাস্টিক, এগুলো পাটের বিকল্প দ্রব্য। লাইলনের সুতো, পাটজাত দ্রব্য যে ফলে যে ব্যাগ তৈরি করে সেই ব্যাগের বিকল্প কিন্তু চলে এসেছে মার্কেটে এবং খুব অল্প খরচে। ফলে পাট শিল্প কিন্তু বর্তমানে নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। উৎপাদন কমে যাচ্ছে। মানুষের চাহিদা যদি না থাকে তাহলে কি সেটা উৎপাদন করা সম্ভব হবে? হবে না। তাহলে চাহিদা মানুষের কমে যাওয়ার ফলে পাটজাত যে দ্রব্য তার কিন্তু পরিমাণ বা উৎপাদন কিন্তু কমে যাচ্ছে। বর্তমানে পশ্চিমবঙ্গের পাট শিল্প সমস্যা জর্জরিত এবং রুগ্ন শিল্পের পরিণত হয়েছে। রুগ্ন শিল্প মানে মানে হচ্ছে এই শিল্পটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। তাই এটাকে কি বলা হচ্ছে না, রুগ্ন শিল্প। এক, উন্নত পাটের অভাব। পশ্চিমবঙ্গে ভালো জাতের পাটের অভাব বলে উৎপন্ন দ্রব্য উন্নত মানের নয়। তোমাদের প্রথমেই বলেছিলাম যে পশ্চিমবঙ্গে যে পার্শ্ববর্তী দেশটি রয়েছে, কোন দেশ? বাংলাদেশ। সেই বাংলাদেশে কিন্তু উন্নত মানের পাট পাওয়া যায়। ফলে পশ্চিমবঙ্গে ভালো জাতের পাট না পাওয়ার জন্যে যে উৎপাদিত দ্রব্য তার মান কিন্তু কমে যাচ্ছে। দ্বিতীয়ত কি? কম আমদানি। বাংলাদেশে প্রচুর পাটকল গড়ে ওঠায় উন্নত পাটের আমদানি কিন্তু কমে গেছে। আমরা আগে বাংলাদেশ থেকে কিন্তু পাটজাত দ্রব্য আমদানি করতাম। কিন্তু বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণে পাটজাত যে শিল্প কারখানা সেগুলো গড়ে উঠেছে। ফলে তারা কিন্তু বাইরের দেশে না দিয়ে নিজেরাই উৎপন্ন করে বিদেশে রপ্তানি করছে। ফলে কি হচ্ছে না, আমাদের যে আমদানি সেই আমদানি কিন্তু কমে যাচ্ছে। আমদানি কমে গেলে কি হবে? উৎপাদন ব্যাহত ঘটবে, উৎপাদনটা কমে যাবে, তাই তো? ঠিক এই সমস্যাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া কি অন্যান্য সমস্যার মধ্যে পাট কলগুলিতে প্রায়ই শ্রমিক অসন্তোষ ও ধর্মঘট কিন্তু লেগেই থাকে। জুট মিলগুলোতে বর্তমানে কি হয় না, আহ, মালিক শ্রমিকের মধ্যে টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব বা অন্য কারণে কিন্তু প্রায়শই দ্বন্দ্ব হয় এবং নানা রকম পার্টিগত দিক থেকে বা ইউনিয়ন কিন্তু এগুলোতে কাজ করে। ফলে ধর্মঘট কিন্তু এই পাট কলগুলিতে লেগেই থাকে। এটা কিন্তু পশ্চিমবঙ্গের পাট কলের একটি গুরুত্বপূর্ণ সমস্যা। আর কি সমস্যা রয়েছে দেখো, বিকল্প দ্রব্যের বৃদ্ধি। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাজারে পাটজাত দ্রব্যের জায়গায় কাগজ ও প্লাস্টিকের ব্যাগ, রেমি প্রভৃতির ব্যবহার কিন্তু বৃদ্ধিতে পাটের বাজার কিন্তু সংকুচিত হচ্ছে, মানে পাটের বাজার কিন্তু ছোট হচ্ছে। দেখো আমরা বর্তমানে এই প্লাস্টিক পলিথিন গুলো বেশি ব্যবহার করি না? করি তো? এগুলোর দামও অনেক কম এবং ফেলে দিতে পারি আমরা, কিন্তু এগুলো কিন্তু পরিবেশ দূষণ ঘটায়। তা সত্ত্বেও কিন্তু মানুষ এই প্লাস্টিক পলিথিন বেশি করে ব্যবহার করে। কেন? তার দাম কম বলে। এই বিকল্প দ্রব্য আসার ফলে পাটজাত যে দ্রব্যগুলো রয়েছে সেগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। ৫ নম্বর কি রয়েছে যে পুরাতন যন্ত্রপাতি। রাজ্যের পাটকলগুলিতে এখনো পুরনো ও সেকেলের যন্ত্রপাতি থেকে গেছে। ইংরেজরা দ্বারা প্রথম পাটকল স্থাপন হয়েছিল। তাহলে সেই তখন থেকে কিন্তু সেই পুরনো যন্ত্রপাতি দিয়ে উৎপাদন করা হচ্ছে। ফলে উৎপাদনের পরিমাণ কমছে, যন্ত্রপাতি খারাপ হয়ে যাচ্ছে। তাই
পাটজাত যে শিল্প সেটা বর্তমানে সমস্যার সম্মুখীন হতে চলেছে। 6 নম্বর কি? বিদ্যুতের অভাব। অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের ফলে উৎপাদন ব্যাহত ঘটে। কলকারখানায় বড় বড় মেশিনপত্র চললে কিন্তু বিদ্যুৎ সরবরাহ সঠিক থাকা প্রয়োজন, তাই না? কিন্তু বিদ্যুতের যদি অনিয়মিত লক্ষ্য করা যায়, অর্থাৎ কখনো দিনের বেলা একটা সময় কারেন্ট থাকলো না, তা যন্ত্রপাতি কি চলবে কি করে? না চলে উৎপাদনও কমে যাবে। ফলে এই পাট শিল্প কিন্তু দিনের পর দিন সমস্যার সম্মুখীন আরো বেশি করে হচ্ছে। ঠিক আছে? তাহলে এগুলো হলো কি না পাট যত সমস্যা বা পশ্চিমবঙ্গের বর্তমানে পাট শিল্পের সমস্যা। আচ্ছা, এরপর কি রয়েছে না পশ্চিমবঙ্গের পাট শিল্পের সমস্যা সমাধান ও উন্নতির সম্ভাবনা কি রয়েছে সেটা দেখতে হবে। এক, ভালো জাতের পাট উৎপাদন ও পাট চাষে কৃষকদের উৎসাহ বাড়াতে হবে। পাটজাত দ্রব্য যে পরিবেশ ক্ষতি করে না সেটা মানুষকে বোঝাতে হবে, এবং পুনরায় পাট শিল্প বা ভালো পাটজাত যে আহ, জাতের পাট সেগুলো উৎপাদন করার জন্য কৃষকদের উৎসাহ দান করতে হবে। 1 নম্বর। দ্বিতীয়ত কি? দ্বিতীয়ত হচ্ছে যে পাট শিল্পকে লাভজনক করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ ও চাহিদা মতো দ্রব্য উৎপাদন করতে হবে। 3 নম্বর কি বলছে? যে নতুন যন্ত্রপাতি ও প্রযুক্তি দ্বারা পাট কলগুলির আধুনিকীকরণ করতে হবে। দেখো এখন কিন্তু বর্তমানে নানা রকম মেশিনের যুগ বলা হয়। পাট চাষ থেকে শুরু করে পাট কাটা এবং পাটজাত দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে কিন্তু কি তৈরি হয় না মেশিনের মাধ্যমে কিন্তু সেই যন্ত্র বা দ্রব্যগুলি তৈরি হয়। তাহলে এই যন্ত্রপাতি বা প্রযুক্তির দ্বারা পাট কলগুলিকে কিন্তু আধুনিকীকরণ করতে হবে। এরপর 4 নম্বর কি রয়েছে দেখো? শ্রমিক ও মালিক উভয়ের স্বার্থ রক্ষা করে সমন্বয়ের ভিত্তিতে সরকারি উদ্যোগে শ্রমিক মালিক দ্বন্দ্ব দূর করতে হবে। তাহলে শ্রমিক এবং মালিক, এই শ্রমিক মালিকের মধ্যে কিন্তু দ্বন্দ্বটা দূর করতে হবে। তাহলে দেখবে পাট কলে ধর্মঘট কম হবে, উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে, চাহিদাও মানুষের বাড়বে, তাই না? তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে পাট শিল্পে পশ্চিমবঙ্গে সমস্যা যে রয়েছে তার সমাধানগুলি কি কি করা যেতে পারে। আর কি রয়েছে, কিভাবে সমস্যার সমাধান হবে? 1971 খ্রিস্টাব্দে জুট কর্পোরেশন গঠন করা হয়েছে পাটের ও পাটজাত দ্রব্যের আমদানি রপ্তানি বাজারের প্রভৃতি বিষয়ে নজরদারির দ্বারা এই শিল্পের সমস্যা দূর করতে এবং ভবিষ্যৎ সম্ভাবনা তৈরি করতে। দেখো এই যে জেসিআই জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া তৈরি করা হয়েছে। ঠিক আছে, এর কাজ কি না আন্তর্জাতিক বাজার ও রপ্তানির বাজার সঠিক রাখা, ঠিক আছে, এছাড়া নজরদারি রাখা, এবং যাতে এই শিল্পটা ধ্বংস না হয়ে যায় এবং ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় সেই দিকটা লক্ষ্য করা কিন্তু এই জেসিআই এর কাজ, অর্থাৎ জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার কাজ এটা। এছাড়া 6 নম্বর দেখো রয়েছে কি পুরনো দ্রব্যের পরিবর্তে নিত্য নতুন দ্রব্য কিন্তু ব্যবহার করতে হবে। সেই নিত্য নতুন দ্রব্যগুলি কি কি? দেখো শাড়ি, ধুতি, চাদর, ক্যানভাস, শৌখিন ব্যাগ, ঘর সাজানোর জিনিসপত্র, কার্পেট, এগুলো কিন্তু সবই পাটজাত দ্রব্য থেকে তৈরি করা যায়। এই শিল্পকে পুনরুজ্জীবিত করতে পাট শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা খুবই উজ্জ্বল। তাহলেই এই শিল্পের সঙ্গে যুক্ত বহু কৃষক, শ্রমিক সহ আমাদের রাজ্যের বহু মানুষ কিন্তু উপকৃত হবে। যদি আমরা এই শিল্পটাকে ধীরে ধীরে আরো কি করি উন্নত করার চেষ্টা করি তাহলে এই শিল্পের সাথে যুক্ত শ্রমিক আরো বাড়বে। এছাড়া কৃষকরা কিন্তু পাট চাষ বেশি করে করবে, কলকারখানাগুলোতে আহ মানুষের সংখ্যা বাড়বে, ফলে মানুষ কিন্তু আরো স্বাচ্ছন্দ্য হবে এই শিল্প উন্নতির মাধ্যমে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে যে পশ্চিমবঙ্গের পাট যে শিল্প রয়েছে সেই পাট শিল্পের কি কি উন্নতি বা উন্নতি কিভাবে করা যেতে পারে। দেখো এই তো পয়েন্টগুলো আমরা জেনেছি। এছাড়া তোমাদের কিন্তু পাট সম্পর্কে বা পাট শিল্প সম্পর্কে কিছু কিছু বিষয় তোমাদের জানতে হবে। যেমন ধরো ভারতের প্রধান পাট গবেষণাগার কোথায় রয়েছে বলতে পারবে কেউ? তোমরা কিন্তু এই পাট চাষের সময় পড়েছিলে যে ভারতের প্রধান পাট গবেষণাগার কোথায় রয়েছে না পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে কিন্তু রয়েছে ভারতের প্রধান পাট গবেষণাগার। পাটকে সোনালী তন্তুও বলা হয়, তোমরা পড়েছিলে না এটা? ধানকে কি বলা হয়? তৃষ্ণার্ত ফসল। এবং পাটকে কি বলা হয়?
সোনালী তন্তু। পাট উৎপাদনে ভারতের মধ্যে প্রথম রাজ্য কোনটি? পশ্চিমবঙ্গ। এছাড়া প্রথম পাট কল কত সালে স্থাপিত হয়? 1855 সালে। কোথায়? না শ্রীরামপুরের নিকটে রিষড়ার কাছে। তাই তো? এই বিষয়গুলো কিন্তু তোমরা মনে রাখবে। ঠিক আছে স্টুডেন্ট, আজকে আমরা যেটুকু পড়লাম সেখান থেকে পরীক্ষায় কি কি প্রশ্ন আসে সেগুলো একটু দেখব। 1 নম্বর দেখো, পশ্চিমবঙ্গে প্রথম পাট কলটি কত সালে স্থাপিত হয়? বলো, পশ্চিমবঙ্গে প্রথম পাট কল কত সালে স্থাপিত হয়? ভেরি গুড, 1855 সালে হুগলির রিষড়ার কাছে কিন্তু এই পাট কলটি স্থাপিত হয়। দ্বিতীয় পয়েন্ট কি রয়েছে দেখো, যে পাট শিল্পে পশ্চিমবঙ্গের স্থান কততম? বলো, ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কততম? প্রথম স্থান। ভেরি গুড। আবার যদি বলে যে পাট শিল্পে বিশ্বের মধ্যে ভারতের স্থান কত, তখন হবে কিন্তু দ্বিতীয়। প্রথম স্থানে কে রয়েছে? বিশ্বের মধ্যে পাট উৎপাদনে প্রথম কিন্তু হচ্ছে বাংলাদেশ। আচ্ছা, পশ্চিমবঙ্গের প্রথম পাটকলটি কোথায় স্থাপিত হয়? হুগলি জেলার রিষড়াতে কিন্তু প্রথম পাটকলটি স্থাপিত হয়। 4 নম্বর কি রয়েছে, যে পশ্চিমবঙ্গে পাট শিল্প গড়ে ওঠা বা উন্নতির কারণ লেখো। পশ্চিমবঙ্গের পাট শিল্প গড়ে ওঠার কারণ কি? ভেরি গুড। এই যে পয়েন্টগুলো তোমরা এক্ষুনি আলোচনা করলাম তোমাদের সাথে, সেই পয়েন্টগুলো কিন্তু তোমরা বলবে। কি? কাঁচা পাটের সুবিধা, জলের সুবিধা, বিদ্যুৎ সুবিধা, শ্রমিক, দক্ষ শ্রমিক, এছাড়া পাটজাত যে কাঁচামাল সেগুলো পাওয়ার সুবিধা, এই পয়েন্টগুলো কিন্তু সম্পর্কে তোমরা বিস্তারিত আলোচনা করবে। পশ্চিমবঙ্গের পাট শিল্পের বর্তমান সমস্যা কি? বিকল্প দ্রব্যের মার্কেটে চলে এসেছে, সেটা একটা সমস্যা। শ্রমিক মালিক দ্বন্দ্ব, ধর্মঘট, এটা একটা সমস্যা। এইভাবে তোমরা 4-5টা পয়েন্ট কিন্তু আলোচনা করবে। এবং লাস্ট 6 দাগে কি রয়েছে, যে পশ্চিমবঙ্গের পাট শিল্পের সমস্যা সমাধান লেখো। সরকারের তরফ থেকে যে উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে সেগুলো লিখবে। জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া স্থাপন করা হয়েছে কিসের জন্য, সেটা তোমরা লিখবে। ঠিক আছে? এবং সচেতনতা বৃদ্ধি করতে হচ্ছে মানুষের মধ্যে, যাতে প্লাস্টিক পলিথিনের পরিবর্তে এই পাটজাত যে ব্যাগ বা ক্যারি ব্যাগগুলি সেগুলি ব্যবহার করে। তাই তো? এই পয়েন্টগুলো সম্পর্কে তোমরা বিস্তারিত আলোচনা করবে। ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি তোমরা পাট শিল্প সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা বস্ত্র বয়ন শিল্প সম্পর্কে কিন্তু আলোচনা করব। সকলে খুব ভালো থাকবে। থ্যাংক ইউ ক্লাস।